ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনও পাবে না। আমরা আসনের ভয় করি না, আমরা ক্ষমতার ভয় করি না রে পাগল। আমরা আমাদের দেশে কত ভোটার আছে তার একটি পরীক্ষা নিতে যাচ্ছি ইনশাল্লাহ। আবারও বলছি, জামাত শিবিরের বট বাহিনী একটি প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে, একটা মিথ্যাচার শুরু করে দিয়েছে যে চরমোনাই পীর সাহেব নাকি প্রধানমন্ত্রিত্ব চেয়েছিল। আরেকটি নাম ছিল জামাত শিবির রাজাকার, যেটা আওয়ামী লীগ তোমাদেরকে দিয়েছিল। একযোগে ইনশাল্লাহ হাত পাখায় চিল মেরে যাব। এইটা মাথায় নিয়ে যে আমার এখানে কে প্রার্থী হয়েছে দেখার বড় বিষয় নয়, আমার এখানে প্রার্থী হয়েছে স্বয়ং পীর সাহেব হুজুর চরমোনাই, স্বয়ং রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, তিনি আমার এখানে প্রার্থী হয়েছেন। আমি যেই অঞ্চলে আছি, আমি যেই আসনে আছি, সেই আসনে চরমোনাই পীর সাহেব হুজুর প্রার্থী হয়েছেন, সেটা আমরা মাথায় রেখে ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব। এক বাক্স নীতির ডাক দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এটা দেশবাসীর কাছে দিনের আলোর মতো পরিষ্কার, তাতে কোনো সন্দেহ নেই। এখন কথা হলো, এই এক বাক্স নীতিতে যিনি ডাক দিলেন তিনি কেন এই এক বাক্স নীতি থেকে বেরিয়ে গেল? আমরা সব মহলে এখন শুনতে পাই এই এক বাক্স নীতি থেকে বেরিয়ে গিয়ে চরমোনাই পীর সাহেব হুজুর কেন একা পথে একা হাঁটলো। এর মূল কারণ রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। এখন আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় চক্র জামায়াত ইসলাম ও শিবির, অর্থাৎ জামাত শিবিরের বট বাহিনী, জামায়াত শিবিরের বট বাহিনী, আমি আবারও বলছি, জামাত শিবিরের বট বাহিনী একটি প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে, একটা মিথ্যাচার শুরু করে দিয়েছে যে চরমোনাই পীর সাহেব নাকি প্রধানমন্ত্রিত্ব চেয়েছিল। তারা যেটা বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধানমন্ত্রিত্ব চেয়েছিল, প্রধানমন্ত্রিত্ব এবং কয়েকটি মন্ত্রিত্ব চেয়েছিল, আর কমপক্ষে 100 আসন দাবি করেছিল। আরে ভাই, এটা যদি সত্যই হয় তাহলে জামায়াত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এটার সত্যতা কেন প্রকাশ করা হয় না? তোমরা যারা এটা প্রচার করছো জনগণের সামনে, হ্যাঁ, জামাত ও শিবিরের যে বট বাহিনী, শিবিরের ভাইদেরকে বলবো, ভাই বাংলাদেশের মানুষ তোমাদের কয়েকটি নামে চেনে, তার মধ্যে প্রথম নাম হলো তোমরা রক্কাটা বাহিনী ছিলে। এটা বাংলাদেশের মানুষের কাছে একদম স্পষ্ট, মানুষের কাছে পৌঁছে গিয়েছিল যে তোমরা রক্কাটা বাহিনী ছিলে, তোমরা রক্কাটা বাহিনী নামে পরিচিত। আরেকটি নাম ছিল জামাত শিবির রাজাকার, যেটা আওয়ামী লীগ তোমাদেরকে দিয়েছিল। যাই হোক, সেই কথা আমি যাব না। তোমরা একজন খালেস মানুষ, চরমোনাই পীর একজন আল্লাহর ওলি, তোমাদের কাছে তিনি ভণ্ড হতে পারে, কিন্তু তোমাদের সাথে দীর্ঘদিনের যেই বিভেদটা ছিল সেই বিভেদটা ভুলে গিয়ে জাতির স্বার্থে, দেশের স্বার্থে তোমাদের হাতে হাত মিলিয়েছিল কিন্তু চরমোনাই পীর সাহেব হুজুর। তিনি কিন্তু বহু চেষ্টা করেও তোমাদের সাথে এক থাকতে পারলো না, কারণ তোমরা তাদের সাথে যেই কাজটি করেছো, সর্বপ্রথম যেই কাজটি করেছো সেটি হলো তাকে তোমরা ছোট করে দেখেছো। চরমোনাই পীর সাহেব হুজুরকে তোমরা ছোট করে দেখেছো। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যখন আসন ভাগাভাগির জন্য বারবার তাদেরকে বলছিল, বারবার বৈঠকের কথা বলছিল, এক একজন নেতা এক এক রকমের তালবাহানা শুরু করে দিয়েছিল। তালবাহানা বলতে তারা শিডিউল দিচ্ছিল না, এটা স্পষ্ট, এটা সবার কাছে স্পষ্ট। তোমরা যদি এর সত্যতা থাকে তোমরা প্রকাশ করো না কেন? তোমরা গণমাধ্যমের কাছে প্রকাশ করে দাও যে না, আমরা এরকম কিছু করিনি, আমরা এই বৈঠক নিয়ে তালবাহানা করিনি। তারপরে প্রথম আলোর একটা, প্রথম আলো বলবো না, ওটা প্রথম আলোর একটা জরিপ চরমোনাই পীর সাহেব হুজুরকে দেখিয়ে ইসলামী জামায়াত ইসলামের আমির বলছিল যে হুজুর, এই যে দেখেন, আপনাদের তো 1%ও ভোটার নাই বাংলাদেশে, আপনাদের তো 1% লোকও চায় না, তাহলে এই যে যতগুলো আসন আপনাদেরকে দিচ্ছি, 30টা আসন অথবা 35টা আসন, এটা তো আপনাদের জন্য অনেক বেশি। এই যে প্রথম আলোর রিপোর্টটা, প্রথম আলোর জরিপটা, এটা কারা তৈরি করেছে? অবশ্যই তোমরা জানো, অবশ্যই দেশবাসী জানে। তাই আমরা যদি প্রধানমন্ত্রিত্ব চাই তোমাদের কাছে, এটা পরিষ্কার করো জাতির কাছে, সামনে এসে বলো যে না, তারা প্রধানমন্ত্রিত্ব চেয়েছিল। এরপরে শরিয়ার যে ব্যাপারটা, যখন সাংবাদিক, তোমরা যেই দিন আর কি 10 দল, যেই দিন ঘোষণা দেওয়া হয় যে আমরা 10 দলের কে কোথায় কে কত সিট পাবে,
তখন সাংবাদিক প্রশ্ন করেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আজকে উপস্থিত হয়নি আপনাদের এই মঞ্চে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শরিয়া আইনে বিশ্বাসী, আপনারা যদি ক্ষমতায় আসেন তখন কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, শরিয়া আইনে চলবেন? জামায়াতের আমির কিন্তু কথাটা এড়িয়ে গিয়েছিল, স্পষ্টভাবে বললেই পারতেন। এবং এই যে শরিয়া আইন যে ব্যাপারটা, এটা স্পষ্ট, এটা জাতির কাছে স্পষ্ট। এখনো পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে শরিয়া আইন নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয় নাই। আসুন ক্যামেরার সামনে এসে বিবৃতি দিন, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। দেশের মানুষ সজাগ রয়েছে। 5ই আগস্টের সময় বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভূমিকা, এটা এনসিপি ভালো করে জানে। এনসিপি যে নাগরিক পার্টি, এই যে দলটা মূলত তৈরি হয়েছে, এই দলের যারা নেতা ছিল এরা ভালো করে জানে যে চরমোনাই পীর সাহেব হুজুর ব্যানার নিয়ে তোমরা যখন গর্তের মধ্যে লুকিয়েছিলে, সত্যিকার অর্থে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল প্রত্যেকটা যখন গর্তের মধ্যে লুকিয়েছিলে, তখন চরমোনাই পীর সাহেব হুজুর ব্যানার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছিল আর বলেছিল, আমার সন্তানদের বুকে কেন গুলি চালালি হে নরপিশাচ। এই যে বক্তব্য, এটা জাতির কাছে পরিষ্কার। অতএব এই দেশ থেকে ফ্যাসিস্ট উৎখাতের যে বড় ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ রেখেছে, এটা জাতি কখনো ভুলবে না। আর সেই কথাটা যার যার মাথায় থাকবে, অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেক্ট করবে সেই ভোটাররা। আশা রাখি সব কিছু ছাপিয়ে তোমাদের যেই মন্তব্য, সব কিছু ছাপিয়ে তোমাদের যেই মন্তব্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনও পাবে না। আমরা আসনের ভয় করি না, আমরা ক্ষমতার ভয় করি না রে পাগল। আমরা আমাদের দেশে কত ভোটার আছে তার একটি পরীক্ষা নিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সংসদে যাওয়ার আশায় নয়, আমরা মন্ত্রিত্ব পাওয়ার আশায় নয়, আমরা মন্ত্রী হবার আশায় নয়, আমরা এমপি হবার আশায় নয়, আমরা জাস্ট আমাদের সারা বাংলাদেশে কত ভোটার আছে, আমাদের কত শরিক আছে, আমাদের কত সমর্থক আছে, তার একটি গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষা আমরা দিতে যাচ্ছি ইনশাল্লাহ। সারা বাংলাদেশের ভোটাররা আমরা একযোগে ইনশাল্লাহ হাত পাখায় চিল মেরে যাব। এইটা মাথায় নিয়ে যে আমার এখানে কে প্রার্থী হয়েছে দেখার বড় বিষয় নয়, আমার এখানে প্রার্থী হয়েছে স্বয়ং পীর সাহেব হুজুর চরমোনাই, স্বয়ং রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, তিনি আমার এখানে প্রার্থী হয়েছেন। আমি যেই অঞ্চলে আছি, আমি যেই আসনে আছি, সেই আসনে চরমোনাই পীর সাহেব হুজুর প্রার্থী হয়েছেন, সেটা আমরা মাথায় রেখে ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের শক্তি প্রদর্শন করব। বাংলাদেশের মিডিয়ার সামনে আমরা আগামী 13 ফেব্রুয়ারি আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব আমাদের সমর্থক বাংলাদেশে কত রয়েছে। আমরা কেউ এই দেশে ইনসাফ নিয়ে সিনেমিনি করুক সেটা চাই না, সেই কারণে আমরা একজোট হয়েছি। আমরা তার সিঁড়ি হতে চাই না, তাই আমরা আলাদা পথে হেঁটেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে যারা থাকবে আমরা তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটা পরীক্ষা দিতে যাচ্ছি, যেই পরীক্ষাটা হলো চরমোনাই পীর সাহেব হুজুরের কত সমর্থক বাংলার জমিনে রয়েছে ইনশাআল্লাহ।